মুখে লাথি মারতে হবে এদের ভোট দেওয়া বাদ দিয়ে। মমতা ব্যানার্জি মুসলমানদের বলতো যে গরু দুধ দেয় তার লাত খাওয়া ভালো। আমি মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট বলছি, আর মুসলমানরা তোমার জোড়া ফুল প্রতীকে ভোট দেবে না। এবার জোড়া পায়ে লাত খাওয়ার জন্য প্রস্তুত থাকো। মুসলমানদের লাত খাওয়ার জন্য মমতা ব্যানার্জি প্রস্তুত থাকুন। 4 মে মমতা ব্যানার্জির বিদায় হবেই হবে। পুলিশ বাপকে দিয়ে আমরা বুথ দখল করে নেব, হুমায়ুন কবিরকে জিততে দেব না। এমন সাঁটা ভাঙা মার দেয়া করাবো, জীবনে যতদিন বেঁচে থাকবে ভুলতে পারবে না। একটা কোনো অনিয়ম করে দেখাও, তৃণমূলেরকে চ্যালেঞ্জ থাকলো, শুধু রেজিনগর না, নওদা না, বেলডাঙ্গা না, মুর্শিদাবাদের 22টা আসনে তৃণমূলের বাপের ক্ষমতা থাকলে একটা বুথ দখল করে দেখাবা, সাঁটা ভাঙা মার দেব। তোমরা 1 আঙুল দেখাবা, তোমাদেরকে 4 আঙুল দেখাবো। এটার নাম হুমায়ুন কবির। যতদিন জীবনে বেঁচে থাকবো অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দেব না, অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করব না। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সাঁটা ভাঙা মারটা কি আমি কিন্তু জানি না। সাঁটা ভাঙা মার মানে কি? পাল্টা মারটাকে সাঁটা ভাঙা মার বলতে চাইছেন হুমায়ুন কবির? এর আমি মানেটা জানি না, কিন্তু যেটা বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেস একতরফা মারবে বা চোখ রাঙাবে, সেটা কিন্তু আর বিরোধীরা সহ্য করবে না। সেই ইঙ্গিত আপনারা পেয়েছেন, সেই ছবি আপনারা দেখেছেন। উত্তর কলকাতায় একদম মন্ত্রীর বাড়ির একদম গলির মধ্যে ঢুকে গিয়ে যেভাবে মারা হয়েছিল, সেটাই সম্ভবত সাঁটা ভাঙা মার। মানে নরেন্দ্র দামোদর দাস মোদী, দেশের প্রধানমন্ত্রী, তিনি আজকে ভাষণ দিয়েছেন। তিনি জ্বালানি নিয়ে যে উদ্বেগ রয়েছে সেটা করতে না বলেছেন। সে বিষয়ে আজকের এপিসোড নয়। আজকের বিষয়টা হচ্ছে লাথি। কিভাবে তৃণমূল কংগ্রেস আগে থাপ্পড় খেত, বা তৃণমূল কংগ্রেসের নেত্রী বা নেতারা শুধুমাত্র আগে থাপ্পড় খেতেন, এখন তারা লাথি খেতে শুরু করেছেন। এই ব্যাপারেই আমরা কয়েকটা উদাহরণ দিয়ে এই এপিসোডটা আপনাদের দেখাবো। আপনারা স্কিপ করবেন না, মন দিয়ে শুনুন, মন দিয়ে দেখুন। দেখুন, যেদিন প্রধানমন্ত্রী কলকাতায় এসেছিলেন সেদিন হঠাৎ করে ব্রিগেডগামী গাড়িতে ঢিল উড়ে এসেছিল। তারপরে যে মারটা হয়েছিল সেটাই সম্ভবত সাঁটা ভাঙা মার। বরানগরে সজল ঘোষ বিজেপির প্রার্থী, তার যে দলীয় কার্যালয়, তার বাইরে হঠাৎ করে তৃণমূল প্রার্থীর ছবি, তৃণমূলের বিভিন্ন ব্যানার যখন লেগে গিয়েছিল, তারপরে যে পাল্টা মারটা হয়েছিল সেটাই সম্ভবত সাঁটা ভাঙা মার। সাঁটা ভাঙা মার মানে এক্স্যাক্টলি কি আমরা জানি না। সম্ভবত প্রতিরোধ করার জন্য যে মারটা মারা হয়, পাল্টা যে মারটা মারা হয়, শুধুমাত্র মার খেয়ে পালিয়ে না গিয়ে পাল্টা যদি মারা হয়, সেটাই সম্ভবত সাঁটা ভাঙা মার। এটাই আমার কাছে বোধগম্য হয়েছে। যেটা হুমায়ুন কবির, যিনি একসময় তৃণমূলের বিধায়ক ছিলেন, তৃণমূল ছেড়ে বেরিয়ে এসেছিলেন গত 22শে ডিসেম্বর, এই মুর্শিদাবাদে যেখানে তিনি সাঁটা ভাঙা মারের কথা বলছেন, সেখানেই দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন তিনি একটা নতুন দল গঠন করবেন। জনতা উন্নয়ন পার্টি নাম হয়েছিল, এখন সেটা নির্বাচন কমিশনের থ্রু দিয়ে আম জনতা উন্নয়ন পার্টি হিসেবে সেটা স্বীকৃত হয়ে গিয়েছে। এবং বলবো, মানে হুমায়ুন কবিরের প্রসঙ্গে আসবো, আর কি লাথি খেলেন মমতা ব্যানার্জি আজকে, সেটাও একটুখানি জেনে রাখতে হবে। তো আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফে একটা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে তারা গিয়েছিল পাবলিকের পয়সায়, কোটি কোটি টাকা খরচা করে যেভাবে নোংরামিটা করে রাজ্য সরকার, একের পর এক থাপ্পড় খায়, একের পর এক থাপ্পড় খায়। সেটা বকটুই হতে পারে, সেটা পার্কস্ট্রিট হতে পারে, সেটা কামদুনি হতে পারে, সেটা সারদার চুরি হতে পারে, সেটা এসএসসির দুর্নীতি হতে পারে। দুর্নীতি চুরি বললে ছোট দেখায়, মানে ডাকাতি, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, যা কিছু করবে, যদি হাইকোর্ট রাজ্য সরকারের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে কোনো রায় দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে পাবলিকের টাকা নিয়ে, আমার আপনার টাকা, সেটা নিয়ে তারা চলে যাবে সুপ্রিম কোর্টে। তো একটা উন্নয়নমূলক কাজ, নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেল হবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের উপকার হবে, রাজ্যের মানুষ, শহরের মানুষ উপকৃত হবেন। কিন্তু না, আর এই রাজ্য সরকারের গোয়ারতুমির জন্য, এই মমতা ব্যানার্জির জন্য আটকে পড়ে আছে। হাইকোর্ট বলে দিল এই জায়গাটা দিতে হবে। কি অবস্থাটা হচ্ছে আপনারা একটুখানি শুনে রাখুন। দেখুন, দুই দিকে কাজ হয়ে গেছে, শুধুমাত্র বাইপাসের ওপরে চিংড়িঘাটা বাইপাস আপনারা অনেকেই জানেন, সেই জায়গাটা কাজটা থমকে আছে। সেই কাজটা করতে হলে একটুখানি ট্রাফিকে কন্ট্রোল করতে হবে, যানে নিয়ন্ত্রণ করতে হবে, যান চলাচলে।
সেই কাজটা করতে গিয়ে রাজ্য সরকার কখনো বলছে আজকে আমার ব্রণ হয়েছে, কালকে ফুসকুড়ি হয়েছে, কালকে ভাইপোর উমুক হয়েছে, আমার চুল করছে, ভাইপোর চুল করছে, তারপরে বিভিন্ন অফিসিয়ালি এগুলো না বলে কি বলছে আজকে গঙ্গাসাগর মেলা, কালকে নতুন নববর্ষ রয়েছে, তারপরের দিন অমুক রয়েছে, উৎসব রয়েছে, তারপরে পরীক্ষা রয়েছে, তারপরে বলছে এখন নির্বাচন চলছে। আরে বাবা, কয়েকজন পুলিশ কর্মী গিয়ে ওই জায়গাটায় খালি যান চলাচল নিয়ন্ত্রণ করবেন, করলে কাজটা হয়ে যাবে। আসলে ব্যাপারটা হচ্ছে না, কাজ করতে দেব না, জেদ। যেই জেদটা 2011-এ ক্ষমতা আসার আগে বামফ্রন্ট সরকার সিঙ্গুরে কারখানা করতে চেয়েছিল টাটা মোটরসের, সেটা করতে দেব না, হয়ে গেলে তো অন্যদিকে বল ঘুরে যেতে পারে, সেটা বন্ধ করে দিল। হাজার হাজার চাকরি বিপন্ন হয়ে গেল, মানে যারা চাকরি পেতেন শিক্ষিত যুবক যুবতীরা, তারা বাড়িতে বসে এখন ওই সর্ষের দানা ছড়িয়ে সেখান থেকেও কোনো ইনকাম হচ্ছে না। বিষয়টা যেটা দাঁড়ালো যে রাজ্য সরকার হাইকোর্টের রায়কে, হাইকোর্ট বলল যে না তোমাকে করতে হবে, ওই চিংড়িঘাটা বাইপাসের কাছে যে কাজটা থমকে রয়েছে সেই কাজটা পুলিশের নজরদারিতে যান চলাচল নিয়ন্ত্রণ করে সেটা করতেই হবে। রাজ্য সরকার মানে মমতার সরকার, যেটা কেয়ারটেকার এখন হয়ে গেছে, পুতুল হয়ে গেছে, এখন আর তার কোনো ক্ষমতা নেই। সেই সরকার সেটা পুতুল হওয়ার আগে তারা তখন তো ক্ষমতায় ছিল, তখন তার হাতে পুলিশ ছিল, সিপি ছিল, ডিজি ছিল, সমস্ত এসপিরা ছিল, সবাই ডিএমরা ছিলেন, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি। এখন আর কেউ নেই মমতার পাশে, এখন আর কেউ ফোন তুলছে না। এখন যেভাবে নাকা চেকিং হচ্ছে, যেভাবে জায়গায় জায়গায় যেভাবে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ, নির্বাচন কমিশনের নিয়োগ করা এসপিরা যেভাবে দৌড়ে বেড়াচ্ছেন থানায় থানায়, তাতে করে মমতা আশঙ্কিত। এবারে যেটা বলছিলাম যে ওই চিংড়িঘাটা প্রকল্পের বিরুদ্ধে যাতে না হয় ঠিক সময় মতো, মমতার সরকার চলে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট আজকে আর থাপ্পড়ের জায়গা নেই, বুঝলেন তো। হুমায়ুন কবির যেটা বলছেন সাটা ভাঙা মার, মানে জোড়া পায়ে লাথি মারার কথা বলছেন, মুসলিমরা লাথি মারবে এমন পরিষ্কার করে বলে দিলেন। সুপ্রিম কোর্ট না এবার লাথি মারতে শুরু করলো। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল যে আপনারা রাজনীতি করাটা ছাড়ুন তো মশাই। রাজ্য সরকারের আইনজীবীকে বলে দিল রাজনীতি করবেন না, হয় এই কেসটা উইথড্র করুন অথবা আমরা এই কেসটা খারিজ করে দেবো। এই লাঠিটা কেমন লাগছে মমতা ব্যানার্জির বলুন তো। তিনি তো খালি ভবানীপুর নিয়ে ব্যস্ত, ভবানীপুরে 20% মুসলিম, আর এ রাজ্যে যে 34 বা 35% মুসলিম ভোট রয়েছে সেটাকে তিনি নিরঙ্কুশ করার চেষ্টায় স্বপ্নে বিভোর হয়ে রয়েছেন। সেই স্বপ্নটা এখন দুঃস্বপ্ন হয়ে গেছে। কেন দুঃস্বপ্ন হয়ে গেছে, কেন দুঃস্বপ্ন হয়ে গেছে বুঝতে পারছেন না? আইএসএফ প্রার্থী তালিকা ঘোষণা করবে একদম তাদের সেই যে ধর্মস্থান সেখান থেকে। আইএসএফ ঘোষণা করার আগে আম জনতা উন্নয়ন পার্টি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। দেখুন, যতই এরা মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলুন না, এদের টার্গেট কিন্তু মুসলিম ভোট, এবং মুসলিমরা এদের বিশ্বাসও করেন। আমি একদম খুব দায়িত্ব নিয়ে বলছি, আইএসএফ কে যেমন বিশ্বাস করেন, হুমায়ুন কবিরের এই আম জনতা উন্নয়ন পার্টিকে বিশ্বাস করেন। এবারে এক গ্রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর হয়ে গেছে, বুঝলেন তো। একে আইএসএফ ছিল, হুমায়ুন কবিরের দল ছিল আম জনতা উন্নয়ন পার্টি, সেখানে আবার যোগ দিয়ে দিচ্ছে AIMIM, আসাদুদ্দিন ওয়েসির হায়দ্রাবাদে যে হেডকোয়ার্টার যাদের, তারা মূলত সংখ্যালঘু মুখকেই সামনে রাখে। আসাদুদ্দিন ওয়েসি নিজে একজন মুসলিম, ফলে তিনি কিন্তু বিবৃতি দিয়ে দিয়েছেন, যে এই মমতা ব্যানার্জির সরকার গত 15 বছরে পশ্চিমবঙ্গে মুসলিমদের জন্য কিচ্ছুটি করেনি। মুসলিমরা বরং অন্ধকার থেকে আরো নিকষ কালো অন্ধকারের দিকে তারা নিক্ষেপিত হয়েছে এই মমতা ব্যানার্জির হাত দিয়ে। মুসলিমদেরকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়। মুসলিমরা বুঝুন আর নাই বুঝুন, তারা তো তাদের ধর্মগুরুদের, তারা তাদের নেতাদের, তারা কিন্তু বিশ্বাস করেন, ভরসা করেন। এবার যখন আসাদুদ্দিন ওয়েসি বা আইএসএফ এর যিনি নওশাদ সিদ্দিকী বা তাদের যারা রয়েছেন ধর্মগুরু, সেটা আব্বাস সিদ্দিকী হতে পারেন বা অন্যান্য যারা হুজুর মহারাজ বলা হয় তাদেরকে, তারা যখন বলতে শুরু করবেন, হুমায়ুন কবিররা যখন আরো বেশি করে বলতে শুরু করবেন, পাড়ায় পাড়ায় গিয়ে, মহল্লায় মহল্লায় গিয়ে, তখন আপনারা মনে করছেন এই মুসলিম ভোটটা আর মমতা ব্যানার্জি পাবেন? পাগল হবেন না, চোখে জল আসবে না? এই যে চেতলায় অহিন্দ্র মঞ্চের ভিতরে হাম্বা কুম্বা রুম্বা রুম্বার বাইরে গিয়েও তিনি কিন্তু এই আশঙ্কার কথা বলেছেন, এবং কার্যত প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা, পিসি ভাইপোর ভিতরে যা হয়েছে কল্পনাও করতে পারবেন না। অসহায় আর্তনাদ করছেন মমতা ব্যানার্জি, আর্তনাদ করছেন, চোখের সামনে দেখতে পাচ্ছেন বেরিয়ে যাচ্ছে বলটা, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে তার হাত থেকে, গ্রিপ থেকে বেরিয়ে যাচ্ছে ক্ষমতা। এখন তিনি এই মুহূর্তে ক্ষমতায় আর কিছুই নেই, কিন্তু তিনি যেটা আশা করেছিলেন সেই আশাতে পুরো জল ঢেলে দিচ্ছেন মুসলিম নেতারা। আসাদুদ্দিন ওয়েসি যোগ দেবেন বলে ঘোষণা করে দিয়েছেন,
এবং হুমায়ুন কবির বলেছেন 25টা আসন তাকে ছেড়ে দেওয়া হবে। 25টা আসন বাদ দিয়ে তিনি ঘোষণা করেছিলেন 182টা আসনে তিনি প্রার্থী দেবেন। ভাবুন, 100টার বেশি আসন কিন্তু পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলিমরাই নিয়ন্ত্রণ করেন, তারাই ঠিক করেন তারা যাকে ভোট দেবেন সেই দলই কিন্তু জিতবে, তাদেরই বিধায়ক কিন্তু বিধানসভায় যাবে। আর অন্যদিকে এই মুহূর্তে যারা একদম নেক টু নেক ফাইট হচ্ছে তৃণমূলের সঙ্গে ভারতীয় জনতা পার্টি, মানে বিজেপির কিন্তু একদম নীতি, জানেন তো, বিজেপির একদম নীতি, মানে যে জায়গাটায় তারা কম ক্ষমতা সম্পন্ন বা বলা ভালো দুর্বল, যেখানে হেরে যাওয়ার সম্ভাবনা আছে, সেখানে তৃণমূলকে জিততে দেওয়া হবে না। একদম ভেতরের খবর বলছি, এটা তৃণমূলকে তারা জিততে দেবেন না। ফলে তৃণমূল হেরে গেলে, এরা যদি জেতেন তাহলে তৃণমূল হারবে, আর তৃণমূল হারলেই সংখ্যাধিক্যে পিছিয়ে পড়বে, আর তাহলে কিন্তু আর ক্ষমতায় আসতে পারবে না। ভবানীপুরে এবং নন্দীগ্রামে হুমায়ুন কবিরের দল কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবে সংখ্যালঘু মুখ, এটা আপনারা গতকালকের এপিসোডে শুনে নিয়েছেন। তিনি যে তালিকা প্রকাশ করেছেন সেখানে অবশ্যই মুসলিমরাই সেখানে সংখ্যাধিক্য, এবং মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, মানে ওই বেল্টটাতে কন্ট্রোল করেন মুসলিমরা কন্ট্রোল করেন। শুধু তাই নয়, তারা ঠিক করেন যে কাকে পাঠাবেন কাকে পাঠাবেন না। এক্ষেত্রে কংগ্রেস যেহেতু আলাদা করে টিকিট দেবে, কংগ্রেস কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু সবচেয়ে বেশি বড় ক্ষতিগ্রস্ত হবে তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবির ইতিমধ্যে 145টা আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। 25টা আসন তারা ছেড়ে রেখেছে AIMIM এর জন্য, আসাদুদ্দিন ওয়েসির দলের জন্য। আর বাকি আসনগুলো, মানে 182টার মধ্যে যে আসনগুলো বাকি থাকলো, সেটা 25 তারিখে কলকাতা থেকে ঘোষণা করা হবে। এরপরে আর মাথা ঠিক থাকে। মমতা ব্যানার্জি কখন বলছেন যে আজ তিনি পাহাড়ে যাবেন, কাল তিনি পাহাড়ে যাবেন, পাহাড় থেকে শুরু করবেন। মানে একটা ছোট কম্বল হলে শীতকালে যা হয়, পা টানলে, পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে পড়ছে, মাথা ঢাকতে গেলে পা বেরিয়ে পড়ছে। ফলে তিনি ঠিক করতে পারছেন না কবে থেকে তিনি প্রচারটা শুরু করবেন। তিনি শুধুমাত্র একটা কর্মী সভা এখনো পর্যন্ত করেছেন, তবে সেটা তার গোয়ার্তুমি, সেটা তার কুসংস্কার, সেটা তার অন্ধবিশ্বাস। তিনি ঈদটাকে মনে করেন অত্যন্ত শুভ, এবং ঈদের পরের দিন অর্থাৎ গতকালকে তিনি একটা কর্মী সভা করেছেন, এবং আজকে সন্ধেবেলার পর থেকে তিনি ঠিক করবেন যে কবে থেকে তিনি কোন জায়গায় প্রচার শুরু করবেন। এখনো পর্যন্ত তিনি কিছু ঠিক করতে পারছেন না, অস্থিরভাবে পায়চারি দিচ্ছেন। তিনি কি ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাকি করবেন না? শুভেন্দু অধিকারী কি তাকে হারিয়ে দিতে পারে, নাকি তিনি কোনোভাবে ক্লিক করবেন? এই অঙ্কে তার মাথা কিন্তু ঘুরছে। কোন আসনে কত সংখ্যালঘু মুসলিম রয়েছে, কোন আসনে কি অবস্থা, সেই রিপোর্ট মুহুর্মুহু আইপ্যাক দিচ্ছে। আরো একটা সমীক্ষক সংস্থাকে নিয়োগ করা হয়েছে, এবং লোকাল নেতাদেরকে মুহুর্মুহু ফোন করা হচ্ছে আইপ্যাকের তরফে। ক্যামাক স্ট্রিট থেকে, কালীঘাট থেকে রাষ্ট্রীয় ক্ষমতাকে কাজে লাগানোর চেষ্টা করছেন মমতা ব্যানার্জি, পুলিশকে কাজে লাগানোর চেষ্টা করছেন, কিন্তু পুলিশ আর সাহায্য করছে না। কয়েকজন মাত্র চামচা ছাড়া, কয়েকজন পা চাটা ছাড়া পুলিশ আর এই মুহূর্তে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করছে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় দুশ্চিন্তার। বন্ধুরা, গোদের ওপরে বিস্ফোরার মতো স্বাস্থ্যমন্ত্রী, মানে মমতা ব্যানার্জির তো একাধিক দপ্তর, মুখ্যমন্ত্রীর হাতে প্রচুর দপ্তর রয়েছে। পুলিশ দপ্তর, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার, সংখ্যালঘু দপ্তর, স্বাস্থ্য দপ্তর, মাদ্রাসা দপ্তর, মানে প্রচুর দপ্তর, তথ্য সংস্কৃতি দপ্তর, ভূমি রাজস্ব দপ্তর, দপ্তরের শেষ নেই। তো স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি কতটা ব্যর্থ, কতটা অযোগ্য, কতটা অপদার্থ, সেটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেলেন লিফটের মধ্যে, তাকে কার্যত খুন করা হলো, সরকারিভাবে খুন করা হলো। অরূপ বন্দ্যোপাধ্যায় নামে 40 বছরের এক যুবক, দমদমের নাগের বাজারে তার বাড়ি। তার স্ত্রী বলছেন, যখন আমার স্বামী মারা যায় তার রক্ত আমার উপরে চুইয়ে চুইয়ে পড়ছিল, চিৎকার করছিলাম, কেউ বাঁচাতে আসেনি। তারপরে কয়েকদিন না কাটতে কাটতেই আর একটা মর্মান্তিক কাণ্ড হয়ে গেল। শৌচালয় নেই বলে একদম ট্রমা সেন্টার থেকে হেঁটে হেঁটে বাইরে এসে শৌচালয়, মানে সুলভ কমপ্লেক্সে যাওয়ার পথে একজন মারা গেলেন, বিশ্বজিৎ সামন্ত নামে একজন ব্যক্তি। বুঝুন, এই হচ্ছে স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্যমন্ত্রীর যোগ্যতা। এই হচ্ছে অবস্থা সরকারি হাসপাতালগুলোর। সেই আরজিকর মেডিকেল কলেজ, যেখানে 2024-এর 9 আগস্টে একজন কর্তব্যরত চিকিৎসককে ছিঁড়ে ছিঁড়ে খুবলে খুবলে খাওয়া হয়েছিল, মার্ডার করা হয়েছিল, রেপ করা হয়েছিল। তারপরে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছিল। লাগাতার চলে আসছে একটার পর একটা ঘটনা, সেটাকে কভার আপ করার চেষ্টা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস, কিন্তু পারছে না। যেহেতু এখন নির্বাচনী বিধি জারি হয়ে গেছে, খুব বেশি খবরদারি করতে পারছে না। যেহেতু পুলিশ সরে গেছে, তার ফলে প্রমাণ আর লোপাট করা যাচ্ছে না। প্রত্যেকটা ঘটনা চোখের সামনে চলে আসছে, সাধারণ মানুষ জানতে পারছেন। বন্ধুরা, আজকে 23শে মার্চ
2025 সালে মানে ঠিক 1 বছর আগে আমরা আমাদের এই চ্যানেলের যাত্রা শুরু করেছিলাম নবান্ন নিমন্ত্রণের। তারপরে আপনাদের আশীর্বাদে আমরা 170,000 অর্থাৎ 1,70,000 সাবস্ক্রাইবার পেয়েছি। আপনারা যেভাবে ভিডিও দেখছেন গড়ে প্রায় প্রত্যেক দিন আমরা 2 লক্ষ মানুষের ভিউ পাই। আপনারা প্রচুর কমেন্ট করেন, আপনারা সুপার থ্যাঙ্কস পাঠান, আপনারা কেউ কিউআর কোডে ক্লিক করে সরাসরি অর্থ সাহায্য করেন। মোট কথা আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আগে যেমন ছিল 1 বছর ধরে, ভবিষ্যতেও থাকবে। আজকের দিনে আপনাদের সবাইকে, যারা বড়রা তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি, ছোটদেরকে ভালোবাসা জানাচ্ছি এবং বন্ধুদেরকে আমার শুভেচ্ছা ও অন্তহীন শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যেভাবে 1 বছর ধরে আমার পাশে রয়েছেন, আমাদের পাশে রয়েছেন, সেভাবেই ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন, সেই স্থির বিশ্বাস রেখে আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।